আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাস করতেছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আপনি, ফার্স্ট অফ অল আমি আপনাকে শিখাবো আপনি কখন টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবেন। ঠিক আছে? মানে আমরা যেটাকে ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। তো এই বিষয়টা হচ্ছে আমি ভার্বের ক্লাসে একবার বলছিলাম, তো এখন আমি আবার রিপিট করব যাতে হচ্ছে আপনি খুব ভালো বুঝতে পারেন। পাশাপাশি এক্সাম্পল দেখাবো, কেমন? আচ্ছা বলুন তো, প্রিপজিশনের পরে আমরা ভার্বের কি নিয়ে থাকি? কোন ফর্মটা নিয়ে থাকি? কে পারবে বলুন তো? ঠিক আছে, মনে করুন আপনি আহ এখানে একটা প্রিপজিশন আমি বসালাম ফর। ঠিক আছে, এরপরে আমি এখানে লিখলাম বাই। এখন বলেন এখানে আমি কোন ফর্মটা ইউজ করব এই জায়গায়? কি কেউ পারবেন না? না, হয় নাই তো। আচ্ছা, আমি আপনাদেরকে এর আগের যে দুইটি ক্লাস হয়েছে ভার্বের, রাইট ফর্ম ভার্বের, সেখানে বলছিলাম যদি প্রিপজিশন আসে, এরপরে যদি আমার এখানে একটা ভার্ব থাকে, তখন তার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যদি প্রিপজিশন টু থাকে, সেক্ষেত্রে আপনি ভার্বের বেস ফর্মটা রাখবেন, মানে বি ওয়ান করবেন, কেমন? আর অন্যথা আপনি কি করবেন? ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। তো এই থিওরিটা মনে রাখার জন্য আমি সবসময় কি বলি, যে আমি যে প্রিপজিশনটা বসাবো, ঠিক আছে, আমি যে প্রিপজিশন বসাই থাকি, এই প্রিপজিশনের পরে আমার একটা নাউন লাগবে। আমার একটা কি লাগবে? আমার একটা নাউন লাগবে। এখন চিন্তা করে দেখেন, আপনি নাউনের পরিবর্তে আপনি বসালেন এখানে একটা ভার্ব, তাহলে কি হলো? কথাটা কি হইছে? আমার তো লাগবে নাউন, আমার লাগবে নাউন। আপনি বসালেন ভার্ব, তাহলে কি হবে? না। তাহলে সেই ভার্বকে নাউনের মতো কাজ করতে হলে তার সাথে শুধু আইএনজি একটা যুক্ত করে দিলেই হয়ে যায়। এটা বইতে লেখা থাকবে না, এটা হচ্ছে আমার থিওরি, আমি স্টুডেন্টকে বোঝানোর জন্য এভাবে বলি। আপনি একটা প্রিপজিশন বসাবেন, প্রিপজিশনের পরে অবশ্যই নাউন আসতে হবে, কারণ আমরা না প্রিপজিশনের ক্লাসও পড়ছি এবং সব জায়গায় আমি বলতেছি প্রিপজিশনের পরে ভাই আমার একটা নাউন লাগবে, কারণ প্রিপজিশনটা বসে নাউনের আগে। এখন যদি আপনি ভার্ব বসাই দেন তাহলে তো ভুল হয়ে গেল না? তথ্য মতে তাহলে কি করতে হবে? ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে, যেটা হচ্ছে আমাদের, আমি গতকালকে ক্লাসে বলছিলাম একবার। আর যদি প্রিপজিশন হিসেবে টু থাকে, সেক্ষেত্রে রুলটা হবে এভাবে যে ভার্বের বেস ফর্মটা বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে না? এখন দেখেন এক্সাম্পল দেখেন, আই ওয়েন্ট টু বাজার বাই সাম ফুড আইটেমস। আমি বাজারে গিয়েছিলাম কি জন্য? কিছু ফুড কেনার জন্য, এই তো। এখন দেখেন এই টু আছে, আছে না? এরপরে একটা ভার্ব দেখতে পাচ্ছেন, এই যে আপনাকে দেওয়া হলো ভার্ব। তো আপনি কি বসাবেন? টু এর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে কি আনসারটা কি হবে? টু বাই হবে, তাই না? টু বাজার, টু বাই সাম ফুড আইটেমস। বইতে বইতে এভাবে থাকবে, আপনাকে আমি দেখাই। বইতে বাংলাতে লেখা থাকবে যে মানে উদ্দেশ্য প্রকাশের জন্য আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করে থাকি। উদ্দেশ্য প্রকাশের জন্য কি ব্যবহার করি আমরা? টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করে থাকি। তো আমি এভাবে আপনাকে বলছি না, আপনি এভাবে মনে রাখবেন যে আপনি যখন একটা বাক্যে, যদি আপনি ধরুন আহ, আচ্ছা আপনাকে এই এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করেন। টু কালেক্ট ওল্ড থিংস ইজ মাই হবি। এখানে তো টু আপনাকে দেওয়াই আছে, তাই না? তাহলে আমি কি করব? ভার্বের বেস ফর্মটা রাখবো, কারণ আপনি জানেন যে প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্মটা হয়। তার মানে আমি এখানে এমনিতেই ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, আপনি বেস ফর্মটা বসাই দিলেন। এখন ধরুন পরীক্ষাতে আপনাকে এমসিকিউ দিল, তাহলে কি করবেন? আপনি সেখান থেকে বেস ফর্মটা খুঁজে নিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আপনাদের কি মাথায় আসতেছে না যে স্যার এখানে এই জায়গাটা সাবজেক্টের জায়গা, ঠিক আছে, এখন সাবজেক্টের জায়গায় বসে নাউন বা প্রোনাউন, তাই না? তাহলে নাউন বা প্রোনাউন যদি বসে, তো সেক্ষেত্রে আমরা যদি ভার্ব বসাই কি হয়ে যায়, তাই না? আমি আপনাকে বলি,
এর আগেও এর আগেও বলছিলাম একবার, বিষয়টা হচ্ছে কি, এই সাবজেক্টের জায়গায় যদি আমি একটা ভার্ব বসাই, ধরুন আমি একটা ভার্ব বসালাম, তাহলে এখানে দুইটা ফর্মুলা আছে। মানে সাবজেক্টের জায়গায় যদি আপনি কোনো ভার্ব বসান, সেক্ষেত্রে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এই টু প্লাস ভার্ব ওয়ান বসবে, আরেকটা ফর্মুলা হচ্ছে আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলে হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায় সেটা আমি আরো একটা ক্লাসে বলছিলাম, কারো কি মনে আছে? বলেন তো কি বসবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি কি হয়ে যায়? সেটা জিরান্ড হয়ে যায়, কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়, তাই না? ওকে, তার মানে দুইটা ফর্মুলা, সাবজেক্টের জায়গায় টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবো, অথবা আমরা ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন, টু কালেক্ট ওল্ড থিংস, এই পুরোটা হচ্ছে ফ্রেজ, এবং এখানে টু এর পর আমি তাহলে কি নিব? হ্যাঁ, অনেকে আনসার করতেছেন, ওকে জিরান। তাহলে এই টু এর পর আমি কাকে নিব? ভার্বের বেস ফর্মটা নিব। ওকে, সো তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। কি শিখলাম বলেন? প্রিপোজিশন আসলে ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন যদি টু থাকে, টু থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, টু থাকলে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, গতকালকের ক্লাসে আমি প্রিপোজিশনের পরে যে আইএনজি বসে এই কথাটা অলরেডি বলছিলাম, আপনারা অনেকে ভুলে গেছেন। ঠিক আছে, এতজন স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছেন, যদি ভুলে যান কেমনে হবে ভাই? ওকে, বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন দেখেন, কোন সেন্টেন্সের শুরুতে এই আমি যে মাত্র বললাম সেটাই আসছে, যদি ভার্ব যদি সাবজেক্টের জায়গায় থাকে, তাহলে কি কয়টা ফর্মুলা বলছিলাম? টু প্লাস ভার্ব ওয়ান, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, অথবা আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আসেন আমরা এখন এক্সাম্পল শিখবো। দেখেন, সুইম ইন দ্য রিভার মে কজ অ্যাক্সিডেন্ট। নদীতে সাঁতার কাটলে কি অ্যাক্সিডেন্ট কি আমরা কারণ দেখি, তাই না? এখন এই সুইম যে ভার্বটা, এটা তো সাবজেক্টের জায়গায় বসছে ভাই। সাবজেক্টের জায়গায় বসলে কয়টা ফর্মুলা জানো? টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি। পরীক্ষাতে আপনি যে কোনো একটা দিলেই হবে, আপনি টু সুইম দিতে পারেন অথবা সুইমিং দিতে পারেন। ডান কথাটা? পরীক্ষা যদি এমসিকিউ থাকে, সেক্ষেত্রে যেটা অপশনে থাকবে সেটা দিবেন। যদি টু প্লাস মানে টু সুইম থাকে সেটা আনসার দিবেন, অথবা সুইমিং থাকলে সেটা আনসার দিবেন। আর যদি কোনোটাই না থাকে, আপনাকে নিজে লিখতে হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিলেই আনসার হয়ে যাবে। বুঝতে পারতেছেন? পরেরটা আসেন, হেল্প দ্য পুয়ার শুড বি প্র্যাকটিসড। হেল্প একটা ভার্ব, সাহায্য করা, আপনি জানেন। কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। তাহলে আমাকে কি করতে হবে? দুইটা ফর্মুলা, টু হেল্প অথবা হেল্পিং, যে কোনো একটা দিলেই আনসার হয়ে যাবে। এরপরে সিং উইথ ফরেন। সো এখানে দেখেন, ফরেন সিংটা একটা ভার্ব, তার মানে আমাকে কি করতে হবে? টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি, আপনি একটা দিলেই আনসারটা হয়ে যাবে। শেষ কিন্তু। তো এই রুলটা কি বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আমার সাবজেক্টের জায়গায় বসবে, আমি জানি কে থাকবে? সাবজেক্টের জায়গায় থাকবে আমার নাউন বা প্রোনাউন। এখন সে জায়গায় যদি একটা ভার্ব চলে আসে, তাহলে আমি দুইটা ফর্মুলা করব। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি। সবাই বুঝছেন এই বিষয়টা? ঠিক আছে, না বুঝার কিছু নাই ভাই, এর থেকে সহজ সহজ উপায় আর কিছু নাই। আচ্ছা, এখন দেখেন, জানি কিভাবে হয়, এর মানে হচ্ছে নো হাউ টু। সাবজেক্টের পরে যদি নো হাউ টু থাকে, তখন ভার্বের বেস ফর্মটা রাখতে হবে, এবং এই রুলটা অনেক বেশি পরীক্ষা আসে। এই এই দুটা রুল থেকেও কিন্তু পরীক্ষা আসে। মানে ভাই, আমি এখানে যা দিয়েছি না, সবটাই কিন্তু পরীক্ষা থেকে মানে সবচেয়ে পরীক্ষা বেশি আসে। এবং আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, এগুলো বারবার দেখবেন, চোখের সামনে বারবার আসবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করাবো, যেখানে প্যাসেজ গুলো যে বুঝাবো, সেক্ষেত্রে আপনাকে একদম সহজভাবে বুঝাবো, মনে হবে আপনার মনেই হবে না যে আপনি যে রুলস পড়ছেন। ঠিক আছে, এমন ভাবে বুঝাবো। সো অবশ্যই আমি সবসময় বলি, 100% ভালো করতে হলে রুলগুলো একটু পড়ে নিতে হবে ভালো করে, তখন প্র্যাকটিস করতে সুবিধা হবে। সো আমি, আচ্ছা, আপনাদেরকে দুই একদিন টাইম দিব, প্র্যাকটিসটা দুই একদিন পরে নিব। আগামীকালকের ক্লাসে নতুন একটা টপিক শুরু করবো, ছোট একটা টপিক। তো তার মানে এরপরে একটা টাইম নিয়ে আমরা প্র্যাকটিস করব, তাহলে কি হবে? আপনারা রুলগুলো ভালো করে পড়তে পারবেন এবং প্র্যাকটিস ক্লাসে আপনি ভালো পারফর্ম করবেন। ঠিক আছে, ওকে, নো টেনশন। এখন তাহলে দেখেন, নো হাউ টু যখন থাকবে, তখন আমরা ভার্বের কি বেস ফর্মটা নিব। হি নোজ হাউ সলভ দা প্রবলেম। আচ্ছা, আপনি জানেন যে নো হাউ টু একসাথে বসবে কি কি? নো হাউ
টু। এখন যদি এখানে হি থাকে তাহলে কি স্বাভাবিক যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, একজন আর কি, একজন হলে ভার্বের সাথে কি করতে হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাস যুক্ত করি, তা সেক্ষেত্রে এখানে জাস্ট অ্যাস যুক্ত হয়েছে আর কি। আচ্ছা, এখন এখানে হাউ পর্যন্ত দেওয়া আছে তাই না? তো এরপরে এখানে যদি একটা ভার্ব দেওয়া থাকে, হ্যাঁ যদি একটা ভার্ব দেওয়া থাকে, সেটাকে আপনি জাস্ট ভার্বের বেস ফর্মে লিখে দিবেন, ঠিক আছে, ভার্বের বেস ফর্মে লিখে দিবেন। এখন যদি টু টু যদি না দেওয়া থাকে তখন কিন্তু টু আপনাকে নিতে হবে, কারণ আপনি জানেন এই একটা ফ্রেজ একসাথে বসে, নো হাউ টু, মনে রাখবেন নো হাউ টু। তার মানে এই হি নোস হাউ টু তো দেওয়া নাই, তো টু আপনাকে মুখস্থ রাখতে হবে। তার মানে টু সলভ, মাত্র তো শিখলেন যে টু এর পরে ভার্বের বেস ফর্ম সোজা বসিয়ে দিবেন। পরীক্ষাতে যদি হাউ এর পরে টু থাকে তখন তার দুইবার লিখতে হচ্ছে না। এখানে দেখেন এখানে এটি কি করছে, ফাস্ট করে দিয়েছে, নিউ হয়ে গেছে, এরপরে হাউ আছে। এই নো থেকে যদি অন্য কোনো ফর্মে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ চেঞ্জ হয়ে যায়, তাও কিন্তু আপনাকে ওই ফর্মুলাটা মেনটেন করতে হবে যে স্যারে বলছেন যে নো হাউ টু এরা একসাথে বসবে, তো নো থেকে যদি নিউ হয়ে যায় তাও কোনো সমস্যা না, হাউ আছে ওকে, এরপরে টু নিতে হবে, টু নিলাম, এরপরে ভার্বের কি হবে, স্বাভাবিকভাবে ভার্বের বেস ফর্মটা বসে যাবে। হুম। এরপর আবার দেখেন আই নো হাউ, তার মানে আপনি তো এটা দেখে বুঝতে পারতেছেন এরপরে টু হবে, তো আমি টু লিখলাম, এরপরে ভার্বের বেস ফর্মটা কান টেনে বসাই দিলাম, এটা এমনিতেই ভার্বের বেস ফর্মে থাকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে মডেল ভার্ব গুলো শিখেছিলাম মনে আছে আপনাদের, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, সেখানে ইউজ টু ছিল, ঠিক আছে। এই মডেল ভার্ব ইউজ টু কখন ব্যবহৃত জানেন? ধরুন আমি আপনাকে একটা কথা বলি, উদাহরণে আসেন, ঠিক আছে। আপনি আগে কোনো একটা কাজ করতেন, কথাটা মনে রাখেন, এই ইউজ টু কখন বলবেন, আপনি আগে কোনো একটা কাজ করতেন সেটা হয়তোবা এখন করেন না, এরকম যদি হয় আপনার কোনো একটা অভ্যাসগত কাজ যেটা আগে করতেন সেটা এখন করেন না, এরকম হলে এরকম হলে কি হবে, ইউজ টু ব্যবহার করতে হয়। এরকম কি অর্থে কি ইউজ ব্যবহার করতে হয়, ইউজ টু। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেখাই, উই দ্য ভিলেজার্স ইউজ টু, দেন হচ্ছে ভার্ব দেওয়া হলো, বাট ইন দা রিভার ডেইলি, মানে আমরা গ্রামবাসীরা প্রতিদিন নদীতে গোসল করতাম। ধরুন আপনি এখন শহরে আছেন, আপনি এখন গ্রামে যান না, আপনার একটা অভ্যাস ছিল আগে ওদের সাথে গোসল করতেন। তো এই যে ব্যাপারটা এখানে যে ইউজ টু ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এরপরে কি হবে, ভার্বের বেস ফর্মটা হবে। আর আপনি ধরুন হচ্ছে আপনি দেখেই তো বুঝতে পারছেন এখানে টু আছে, তবে হ্যাঁ সব টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে না, ঠিক আছে, যেহেতু এর আগে ইউজ টু, এই দুটো হচ্ছে একসাথে বসছে, তো আপনি তো দেখে বুঝতে পারতেছেন। আচ্ছা, স্যার বলছেন যে অভ্যাসগত কর্ম যেটা আগে করতাম বর্তমানে করি না, এরকম হলে আমরা কি বলবো, আমরা আমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা নিব। আচ্ছা, এরপরটা দেখেন, দ্য বয়েজ ওয়ার ইউজ টু ফুটবল ইন অ্যান ওপেন গ্রাউন্ড, তাই না? আগে বালকরা কোথায় খেলতো, ওপেন গ্রাউন্ডে ফুটবল খেলতো, খোলা মাঠে খেলতো, এখন তো খেলে না তাই না, এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই যে বিষয়টা বোঝাচ্ছে, তো ইউজ টু এর পরে আমরা কি ভার্বের সাথে আইনি যুক্ত করছে, এখানে একটু রুলটা চেঞ্জ হয়েছে, এখানে আবার আসতে হবে এখানে। তো যখন হচ্ছে সাবজেক্টের পর আমরা ইউজ টু দেখবো তখন হচ্ছে আমরা ভার্বের সাথে কিছু যুক্ত করা লাগবে না, ভার্বের বেস ফর্মটা বসালে হবে। তবে এখানে দেখেন যদি বি ভার্ব একটা চলে আসে বা আমরা যদি গেট দেখতে পারি তখন ইউজ টু আসলে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কি সেকেন্ড রুল, ঠিক আছে। এক নাম্বার রুল হচ্ছে কি, সাবজেক্টের পর যখন আপনি দেখবেন তখন হচ্ছে আপনি ভার্বের বেস ফর্মটা রাখলে হবে। আর যখন বি ভার্ব আসবে, বলেন ভাই বি ভার্ব কি মনে আছে কারো, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার, তাই না? সো এখানে এখানে দেখেন আমাদের একটা বিভার দেওয়া আছে ওয়ার, তার মানে আমরা কি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি। তো এই বিষয়টা কিভাবে মনে রাখবেন, আমি আপনাকে একটা তথ্য স্মরণ করিয়ে দিই। এই যে আমরা তো জানি যে এম ইজ আর ওয়াজ আর এগুলো সাধারণত কোন টেন্সে ব্যবহার করা হয়, বলেন তো, কন্টিনিউয়াস টেন্সে, তাই না? কন্টিনিউয়াস টেন্স, আর আমি আপনাদেরকে বলছিলাম যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তো আপনি তো দেখতে পাচ্ছেন স্যার বলছে যে এম ইজ আর ওয়াজ আর কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়, এরপরে কি স্বাভাবিকভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন আই এম প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, এরকম আমরা দেখি না? তো ঠিক এখানেও একই রকম, এখানে যেহেতু আমরা বি ভার্ব হিসেবে ওয়ার দেখতে পাচ্ছি, এরপরে ইউজ টু আছে, তার মানে ভার্বের সাথে
কি করতে হবে, আমি আইএনজি যুক্ত করে দিব। কেমন? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। হ্যাঁ, ইয়েস, এমিজার ওয়াজ এ বিবিপি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন হি ইজ ইউজ টু ড্রিঙ্ক কফি, সে কফি পানে অভ্যস্ত। এখানে দেখেন এই বি ভার্ব হিসেবে আমি ইজ দেখতে পাচ্ছি, তার মানে আমার মাথায় আসতে হবে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। আর আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেখানে উই দা ভিলেজার, ভিলেজারের পরে সরাসরি ইউজ টু চলে আসছে, এই জন্য ভার্বের বেস ফর্মটা বসছে। সরাসরি যদি না আসে, মাঝখানে যদি এম ইজ আর ওয়াজ আর, মাঝখানে যদি আপনি দেখেন যে এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি এগুলো চলে আসে তখন হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। আর যদি এগুলো না থাকে তখন সেক্ষেত্রে আমি ভার্বের বেস ফর্মটা রাখবো। ডান, এই কথাটা বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখেন, সাবজেক্টের পরে আপনি বি ভার্ব দেখলেন, ইউজ টু দেখলেন। যদি আপনি ভার্ব ওয়ান ইউজ করেন তখন হচ্ছে কি প্যাসিভ ভয়েস, মানে বস্তুবাচক যদি সাবজেক্ট হয় আর কি, সেক্ষেত্রে হচ্ছে বিষয়টা এভাবে হয়ে যাবে। আচ্ছা, যেমন এই বস্তুবাচকটা কি, আমি বস্তুবাচক তো বুঝছেন, প্রাণীবাচক বস্তুবাচক তো বুঝেন, তাই না? এই যে সুগার ইজ ইউজ টু মেক টি, বলেন এটা এটা কি বস্তুবাচক না? আর বাকি যতগুলো দেখছি সবই কি ব্যক্তিবাচক দেখছি না আমরা? সবই ব্যক্তিবাচক দেখছি না? দা বয়, হি, সি, ব্যক্তিবাচক দেখছি না? এখন সুগার কি ব্যক্তিবাচক? সেটা তো বস্তুবাচক। এই বস্তুবাচক হওয়ার কারণে যদিও আমার এখানে বিভার আসছে, তারপরেও আমি এখানে বেস ফর্মটা রাখতে হবে। ভাই, তিনটা রুল দেখাইছি। আমার সাবজেক্ট সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, এরপরে আমার যদি বিভার্ব থাকে তখন হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি বস্তু থাকে, কেমন, বিভার্ব আছে মনে করেন, তারপরেও এখানে কি হবে, ভার্বের বেস ফর্মটা আমি রাখবো। এই ফর্মুলাটা মনে রাখেন, সাবজেক্ট ব্যক্তিবাচক, বিভার্ব আছে, তার মানে ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু ইউজ টু থাকবে, ঠিক আছে, আমি ইউজ টু আর লিখি নাই, রুল বড় হয়ে যাবে এই জন্য। আর বস্তুবাচক হলে বিভার্ব থাকবে, তারপরেও কিন্তু ভার্বের বেস ফর্মটা রাখবো আমরা, ঠিক আছে। যেমন এখানে দেখেন কালারফুল, কালারফুল পেপার ইজ ইউজ টু আছে, এমিজার আছে, এমিজার ওয়াজার যে কোনো একটা পাইছি, সাবজেক্ট একটু তাকাতে হবে, বস্তু, তার মানে এটা সোজাসুজি বেস ফর্মে রেখে দেন, ওকে, ঠিক আছে। আর এখানে সি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, গড দেখতে পাচ্ছেন। আমরা জানি যে এমিজার ওয়াজার অথবা গেট গড এগুলো থাকলে আমরা কি ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিলাম। আর এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, যে বস্তুবাচক থাকলেও সেটা আইএনজি যুক্ত হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন শিখবো আপনি ভার্বের ফার্স্ট ফর্ম কখন নেবেন। দেখেন এখানে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন আমরা কি কিছু ফ্রেজ শিখেছিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে আছে? ইয়েস্টারডে, বিফোর, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, ঠিক আছে, প্রিভিয়াস। এগুলো যখন থাকবে, এই যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন থাকবে তখন টেন্সটা কি হয়ে যায়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কি হয়ে যায়, আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায় না? ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি বলেন তো? আমি একটা সাবজেক্ট নিব, এরপরে ভার্ব সেকেন্ড ফর্মটা নিব, মানে ভার্ব টু, ফার্স্ট ফর্ম, তাই না, যেটাকে আমরা ভার্ব টু বলি। হুম, ওকে। সো দেখেন ইয়েস্টারডে, এই অ্যাডভার্ব, আমি অ্যাডভার্বের ক্লাসে বলছিলাম অ্যাডভার্ব হচ্ছে একটা পাওয়ারফুল ওয়ার্ড, যেটা যে কোনো জায়গায় বসতে পারে, ওর অনেক ক্ষমতা, ঠিক আছে। ইচ্ছা করে লাস্টে বসে, সামনেও বসতে পারে, সমস্যা নেই। ইয়েস্টারডে হি গো হোম। আচ্ছা, তো এখন সে গতকাল বাড়ি গিয়েছিল, এটা তো অতীত কথা। তার মানে এই সাবজেক্ট আছে হি, আমি কি করব, জাস্ট ফার্স্ট ফর্মে নিয়ে যাব, ওয়েন্ট। আচ্ছা, দেখেন একটা তারিখ দেওয়া আছে, তাই না? দে কমপ্লিট দ্য প্রজেক্ট ইন 1995। ধরুন আপনি বললেন যে আপনি 24 সালে
আপনি কিছু একটা পেয়েছেন, বা আপনি 24 সালে ঢাকায় গেছেন, আপনি এর আগে কোন একটা, আগে আজ থেকে আগে কোনো কিছু করছেন, তো এটা তো সবই তো ফার্স্ট হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভার্বের কি করব, ফার্স্ট ফর্মটা নিব। মানে আগে যেটা করছেন এটা তো ফার্স্ট টেন্স, ঠিক আছে? আর স্পেশালি আমাদের এই ফ্রেজ গুলো হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে? বা অতীতে একটা সময় বোঝাবে, একটা সাল থাকবে, এরকম বুঝালে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা নিব। দেখেন, ইফ আই নো ইউ বিফোর, সো বিফোর দেখতে পাচ্ছি, আর এখানে শর্তমূলক বাক্য। এখন আমি কি নিব বলেন, এই ভার্বটাকে জাস্ট আমি ফার্স্ট ফর্মে নিব। কিভাবে নিব? নো থেকে নিউ হয়ে যাবে, যেটা আপনারা ভার্বের ক্লাসে, মানে আমি যে আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম, ওই পিডিএফ এ আপনারা পেয়ে গিয়েছেন, তাই না? ঠিক আছে। আচ্ছা, এরপরে এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। বা ফ্যান্সি, কল্পনা করা, উইশ, ঠিক আছে, ইচ্ছা করা, দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তখন হচ্ছে আমরা ভার্বটাকে বি টু তে নিব, মনে থাকবে, ফার্স্ট ফর্মে নিব। দেখেন, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, মানে এখনই উপযুক্ত সময়, আচ্ছা, খারাপ অভ্যাস ত্যাগ করা, তাই না? সো চেঞ্জ করা, এই যে চেঞ্জ ভার্বটা আছে, আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা যখন থাকবে, তখন আমার সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে তখন আমি তাকে কি বি টু তে নিব, ফার্স্ট ফর্মে নিব। সো তার মানে কি হবে, চেঞ্জ থেকে চেঞ্জড হয়ে যাবে। এরপরে আই উইশ আই উইন দা লটারি, আই উইশ আছে, তার মানে আপনার মাথায় আসতে হবে এখানে যে ভার্বটা আছে তাকে ফার্স্ট ফর্মে নিতে হবে, উইন থেকে ওন হয়ে যাবে। ভাই বুঝতেছেন এগুলি? আচ্ছা, এরপরে ফ্রেন্সি আছে, তার মানে আমার এখানে ভার্ব যেটা থাকবে তাকে আমি কি করব, ফার্স্ট ফর্ম নিয়ে যাব, ঠিক আছে? সো এখানে একটু বিষয়টা দেখেন, উইশ দ্বারা গঠিত সেন্টেন্সের সাবজেক্টের ফর সর্বদাই বিভার্ব হিসেবে অয়ার বসে। আপনি যদি বিভার্ব নেন সেক্ষেত্রে আপনি কি নিবেন, অয়ার নিবেন। যেমন আই উইশ আই ওয়ার ইউ, মানে আমার ইচ্ছা আমি যদি তোমার মতো হতাম। আর এগুলো হচ্ছে কি সাধারণত আনরিয়েল ফ্যাক্ট, ঠিক আছে? আর যদি রিয়েল ফ্যাক্ট হয়, মানে হচ্ছে আমি তোমার মতো হতে চাই, তার মানে কি আই উইশ আই ওয়াজ ইউ। ওকে, সো রিয়েল ফ্যাক্ট তো হয় না, এগুলো সাধারণত আনরিয়েল ফ্যাক্ট। আপনি মনে রাখবেন, আপনি সহজে মনে রাখেন, আই উইশ এর পরে আপনি অয়ারটা বসাই দিবেন। ওকে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে আমরা ফার্স্ট ফর্ম কখন নিব, যখন হচ্ছে আমাদের ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকবে বা ফ্রেন্সি থাকবে, তখন হচ্ছে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা লিখবো। আর বি ভার্ব থাকলে আমরা কি লিখবো, অয়ার লিখবো, এই তো। ওকে, এখানে আমাদেরকে জানতে হবে, আচ্ছা এই রুল একটু দেখেন, নোটটা দেখেন, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইটস টাইম যদি থাকে, তখন সে সাবজেক্ট না থেকে যদি আমাদের ভার্ব দ্বারা শুরু হলে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি হবে এভাবে। আমি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম নিব, আমাদের এরপরে ইনফিনিটিভ টু প্লাস ভার্বনটা আসবে। যেমন ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, এখানে এই টু চেঞ্জ কেন হয়েছে বলেন তো? কি কারণ হয়েছে? কারণ সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, টু প্লাস ভার্ব ওয়ান নিব। নো সাবজেক্ট, রাইট, রায়াত। আচ্ছা, এরপরে এই রুলটাও গুরুত্বপূর্ণ। অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি গঠিত সেন্টেন্সে দুটি যদি ক্লজ থাকে, তো বাক্যাংশ থাকে আর কি, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফর্মটা ইউজ করব। দেখেন, অ্যাজ সুন অ্যাজ আই সি দ্য থিপ হি রান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি, যদি দুটা ক্লজ থাকে, ক্লজ বুঝেন, ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স, বুঝতে পারছেন, মানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। তো যদিও আমি এখনো ক্লজের ক্লাসটা নিই নাই, খুব শীঘ্রই নিব। সো অ্যাজ সুন অ্যাজ দেখতে পাচ্ছেন, এরপর দুটা ক্লজ আছে, এ একটা ক্লজ এ একটা ক্লজ, তার মানে উভয় পাশে আমরা কি নিব, উভয় পাশে আমাদের ফার্স্ট ফর্মটা নিতে হবে। তার মানে সি এর ফার্স্ট ফর্ম কি, স, রান এর ফার্স্ট ফর্ম কি, র্যান, লিখে দিলাম, সিম্পল তো।
as soon as আছে উভয় পাশে দুইটা ক্লজ আমাদের দুইটা ক্লজ আছে, তার মানে উভয় ক্লজের দুইটা ভার্বই আমাদের কি হবে, ফার্স্ট ফর্মে হয়ে যাবে। এখানে কাহিনীটা হলো কি, আহ, ধরুন যখনই চোরটা হচ্ছে দেখছিল তখনই সে দৌড় মারছিল, এর কথাটা হচ্ছে অতীত হয়ে যাবে, ঠিক আছে, অতীত কালে। ঠিক একই রকম as soon as the teacher entered the classroom all the students stand up। এখানে বি ওয়ান দেওয়া আছে, আপনি শুধু কি করতে হবে, ভার্ব টু তে নিয়ে যেতে হবে, এই তো। ইন্টার থেকে ইন্টার্ড হয়ে গেল, যখনই উনি প্রবেশ করেছিলেন তখন কি ছাত্ররা কি দাঁড়িয়ে গিয়েছিল, তাই না? তার মানে কি স্টুড, ফার্স্ট ফর্মে। এখানে মূল খেলাটা হচ্ছে কি, এই যে as soon as দেখতে পাচ্ছেন, তার মানে এখানে বি টু, এখানেও কি বি টু হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো বাসার কাজ দেখবেন। এখানে দেখেন, হোয়েন বা হোয়াইল এই কনজাংশন যুক্ত যদি আমাদের যে ফার্স্ট ইনডেফিনিট বা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট ইনডেফিনিট টেন্স রাখবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি। আচ্ছা দেখেন, দেখেন, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দা গার্ডেন এ স্নেক বিট হিম। ঠিক আছে। আচ্ছা, এই বাক্যটা দেখেন, শি বার্ন হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং। বুঝেন অর্থটা? আচ্ছা, এখানে এই যে হয়েন থেকে এই 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 পাশটা দেখেন, হয়েন শি ওয়াজ কুকিং মানে সে যখন ওই সময়টাতে রান্না করতেছিল, ওই সময়টাতে রান্না করতেছিল, আগের কথা বলতেছে, ঠিক ওই সময়ে তার হাতটা পুড়েছিল। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি কন্টিনিউয়াস? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতকালে কোনো একটা কাজ চলমান ছিল, চলছিল। তো সে উনি যখন রান্না করতেছিল তখনই উনার হাতটা কি পুড়ছিল। আচ্ছা বলুন তো, উনার কি হাত আগে পুড়ছে নাকি রান্নাটা আগে করছে? আগে কোনটা হয়েছে? উনি কি এমন হয়েছে যে উনি আহ ধরুন মানে আহ হাত পুড়তে পুড়তে রান্না করছে এরকম, নাকি রান্না করার সময় হাতটা পুড়ে গেছে? অবশ্যই রান্না করার সময় হাতটা পুড়ে গেছে, তার মানে নিশ্চয়ই কি উনি কাজটা চলমান ছিল। তো উনি যখন কি বলে, কি বলছেন, হ্যাঁ রান্না আগে করছে, মানে রান্না আগে করছে বলতে রান্নাটা উনার চলমান ছিল। তো রান্না করার সময় কেউ একজন যদি রান্না করে, তার মানে বিষয়টা হচ্ছে চলমান হয়ে যায়। তো উনি যখন রান্না করার সময় ওনার হাতটা পুড়ে গিয়েছিল। তো এখানে হয়েন আছে, তার মানে হয়েন দ্বারা হচ্ছে যখনই বোঝায় আর কি। তো আমরা জানি যখন হয়েন থাকবে বা হোয়াইল থাকবে, তখন এখানে যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয়, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। কি হবে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের কি হবে, বি টু করতে হবে, তার মানে বার্ন থেকে হয়ে যাবে বার্নড। কথা কি বুঝছেন? আচ্ছা, এই বাক্যটা দেখেন, মাই ফ্রেন্ড অ্যারাইভ হোয়েন বা হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য নোবেল। আচ্ছা, আপনি মনে করেন আপনার বন্ধু যখন আসছিল, হ্যাঁ, আপনার বন্ধু যখন আসছিল, বা আপনি এভাবে মনে করেন, ধরুন আপনি একটা বই পড়তেছেন, বই পড়েছিলেন, ঠিক আছে, পড়তেছিলেন, তখন হঠাৎ করে আপনার একটা বন্ধু আসছিল। তো ঘটনা দুটাই কিন্তু আগের। তো সে যখন নোবেল পড়তেছিল তখন তার বন্ধুটা আসছিল, তো ঘটনাটা আগের না? আর আপনি জানেন যদি হোয়াইল থাকে, এই পাঁচটা যেখানেই ফার্স্ট কন্টিনিউয়াস থাকুক না কেন, এখানে হবে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তার মানে অ্যারাইভ থেকে কি হয়ে যাবে, অ্যারাইভড হয়ে যাবে। এখানেও ঠিক একই রকম কাহিনী করছে। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমার হোয়েন বা হোয়াইল যদি থাকে কনজাংশন যুক্ত একটি বাক্য যদি আমার ফার্স্ট ইনডেফিনিট বা ফার্স্ট কন্টিনিউয়াস হলে, অপরটি যথাক্রমে আমার কি ফার্স্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। জাস্ট উল্টো কথাটা চিন্তা করবেন, ঠিক আছে। কন্টিনিউয়াস হলে কি, আমি ইনডেফিনিট নেব। ইনডেফিনিট কিভাবে হয়, ভার্বের ফার্স্ট ফর্মটা যুক্ত হবে। ঠিক আছে, সহজ, কিন্তু কিন্তু আপনারা কিন্তু বাসায় পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, টিল এবং যদি আনটিল থাকে তখন হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো এভাবে খেয়াল করতে হবে। যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়,
টিল এবং আনটিল থাকে তখন আমি ফার্স্ট ইনডেফিনিট টেন্স নিব। আর যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, টিল এবং আনটিল থাকে, আমাদেরকে ফিউচার ইনডেফিনিট টেন্স নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখেন। আই ওয়েটেড ফর হার আনটিল শি কাম লেখা আছে, ঠিক আছে। এখানে কোন টেন্স আছে বলেন? টেন্স বুঝেন? ক্লাস করাইছিলাম না টেন্সের? আচ্ছা দেখেন, এখানে প্রত্যেকটা রুলের কিন্তু অনেকগুলি প্র্যাকটিস আছে, তিনটার তো কম নাই, ঠিক আছে। তো আপনারা বাসায় এগুলো ভালো করে পড়বেন। হ্যাঁ, ফার্স্ট, ওকে। সো এখানে বিষয়টা হচ্ছে কি, যখন টিল এবং আনটিল থাকবে তখন হচ্ছে এই পাঁচটা যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, এই পাঁচটা হবে ফার্স্ট ইনডেফিনিট, ঠিক আছে। এখন এখানে দেখেন আই ওয়েটেড, অলরেডি ফার্স্ট দেওয়া আছে, তার মানে আপনি চোখ বন্ধ করে এখানে ফার্স্ট নিলেই হবে, মানে ফার্স্ট ইনডেফিনিট, তার মানে কেম হয়ে যাবে বি টু। আপনি তো জানেন যে ফার্স্ট ইনডেফিনিট টেন্স কিভাবে গঠিত হয়, সাবজেক্টের পরে বি টু নিলে হয়ে যায়, ওকে। আচ্ছা, এখানে দেখেন ওয়েটেড আছে এবং এখানে আনটিল ইউজ করা আছে, তার মানে আপনিও জানেন যে এখানে দা প্লেনের পরে, মানে সাবজেক্টের পরে আমরা কি নিব, বি টু নিব, এই তো। তার মানে টেক থেকে কি হয়ে যাবে, টুক হয়ে যাবে, আর অফ প্রিপোজিশন যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে। এখানে আরেকটা রুল ছিল না? এই যে রুলটা ছিল হচ্ছে কি, যদি আমার প্রেজেন্ট ডেফিনিট টেন্স থাকে বা ফার্স্ট ফিউচার ডেফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, এই তো। প্রেজেন্ট থাকুক আর ফিউচার থাকুক, এই পাঁচটাতে ডান পাশেরটাতে কি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা নিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো বুঝেন, ভার্বের কি বেস ফর্মটা রাখবে, এই তো। ওকে, তার মানে এখানে দেখেন উইল আছে, তার মানে শ্যালুল দেখা মানে কি কি বলছিলাম, ফিউচার টেন্স বলছিলাম না? আর এখানে বি ওয়ান, তার মানে কি আমরা দেখতে বুঝতে পারতেছি এটা হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এখানে জাস্ট আমরা বি ওয়ানটা রেখে দিলে হয়ে যাচ্ছে, যেভাবে আছে সেভাবে উত্তর, কোনো চেঞ্জ নাই। ওকে, দুইটা ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে যদি উভয় পাশে যদি আমার এখানে যদি বি টু হয় এখানেও বি টু, আর এখানে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে বা ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে, মাঝখানে যদি আমার টিল এবং আনটিল থাকে, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি ভার্বের বেস ফর্মটা রেখে দিলেই আনসারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, পার্টিসিপাল ফর্ম কখন নিব বলেন, এটাও একদম সহজ। দেখেন, আমাদের কিছু অ্যাডভার্ব আমরা এর আগেও পড়ছিলাম, যেমন রিসেন্টলি, ইয়েট, জাস্ট জাস্ট নাও, অলরেডি, ঠিক আছে, নেভার, ইভার, সোফার, এগুলো যখন থাকবে তখন হচ্ছে কি আমাদের সাধারণত আমরা পারফেক্ট টেন্সটা ইউজ করি, মনে আছে আপনাদের? হুম, জাস্ট জাস্ট নাও, এরকম থাকলে কি করি আমরা, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই তো। তার মানে এখানে দেখেন মীরা মিট হার মাদার জাস্ট নাও, তার মানে জাস্ট নাও দেখে বুঝতে পারতেছেন আমার সাবজেক্টের পরে আমি কি নিব বলেন, আমরা হ্যাভ অথবা হ্যাজ নিব, এরপরে জাস্ট ভি থ্রি করবো, এই তো। তার মানে আমার যে ভার্বটা আছে তাকে বি টু বি থ্রি করতে হলে কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদেরকে হ্যাভ এবং হ্যাজটা নিতে হবে। আর যেহেতু একজন ব্যক্তি একজন, তার মানে আমরা হ্যাজ নিলাম হ্যাজ, এরপরে যে ভার্বটা আছে তাকে আপনি জাস্ট কি করতে হবে, বি থ্রিতে নিয়ে যেতে হবে, মিট থেকে মিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, হ্যাভ ইউ ইভার, হ্যাভ ইউ ইভার এরকম যদি থাকে তখন এই বি বলতে এম ইজ আর ওয়াজ আর বি বিং সব আসবে না, তার মানে কি নিব, বিন নিব। টু লন্ডন, মানে তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, এবং শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, অনেক জায়গায় এই কোশ্চেনটা আমি দেখছি, পরীক্ষা আসে কিন্তু। সো হ্যাভ ইউ ইভার বিন, ঠিক আছে। বি বলতে শুধু এম ইজ আর না, তো এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং সবটাই আসবে। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যদি হ্যাভ থাকে, হ্যাড থাকে, হ্যাভিং থাকে, গেট থাকে, টু বি থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ভার্ব থ্রি করতে হবে, একদম সিম্পল কথা, আপনারা তো জানেন যে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলো কি হয়, হ্যাভ এস প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, তাই না? তো একই কথা। সো দেখেন, দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম,
হ্যাভ হ্যাজ দেখলে আমরা এরপরে কি করি, সাধারণত ভার্বের পার্টিসিপল ফর্মটা ইউজ করে থাকি। আবার হ্যাভিং আছে, তার মানে কি, হ্যাভিং কমপ্লিটেড দ্য শিডিউল ওয়ার্ক আই মিট ইউ। আচ্ছা, এখানে সব জায়গায় একই কাহিনী, ঠিক আছে। তার মানে এখানে রুলটা একটু মনে রাখতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট টু বি যখন থাকবে তখন হচ্ছে কি আমরা ভার্বের পার্টিসিপল ফর্মটা ইউজ করব। ওকে, এখানে আমাদের গেট থেকে গট হয়েছে, তাই না? ওকে, এখানে একটু দাগ দিতে হবে, কেমন, আন্ডারস্ট্যান্ড থেকে কি হয়ে যাবে, আন্ডারস্টুড হয়ে যাবে। কারণ কি, আপনি বি দেখতে পাচ্ছেন, টু বি দেখতে পাচ্ছেন। ওকে, রুলটা একটু মনে রাখবেন, পরীক্ষা আসে কিন্তু এগুলি। আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ রুলস, নো সুনার দেন বসবে, হার্ডলি হয় মাঝখানে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে, স্কার্সলি হয়। আচ্ছা, এখন দেখেন স্ট্রাকচারটা, দেখেন নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস বি থ্রি দেন প্লাস কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ভাই এভাবে বুঝবেন না, এখানে আসেন। নো সুনার হ্যাড হি রিজ দেয়ার দেন অল স্টুড আপ। আচ্ছা, আরেকটা সহজ এক্সাম্পল দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন, scarcely had I meet him when he left the place। মানে আমি যখনই তার সাথে সাক্ষাৎ করতে গেছিলাম তখন সে কি করছিল, ওই সময়টাতে সে জায়গাটা ত্যাগ করছিল, মানে চলে গেছিল। এখন এই কাহিনীটা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্টের পর যে ভার্বটা আসবে জাস্ট বি টু করবো, এই কথাটা মাথায় রাখলেই হয়ে গেছে কথাটা। আচ্ছা, এখন বাংলাটা বুঝেন, মানে কোনো একটা কাজ করতে না করতেও অন্য একটা কাজ ঘটে যাওয়া, ঠিক আছে। ধরুন আমি ট্রেন স্টেশনে গেলাম, তখনই ট্রেনটা চলে গিয়েছিল। তো দুইটা ঘটনা, একটা হচ্ছে আমি ট্রেনে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা চলেই গেছিল, দুইটা ঘটনা কিন্তু, ঠিক আছে। ওকে, সো এখানে ভি টু না, সরি ভি থ্রি হবে, যেহেতু আমাদের কি হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, সো তার মানে আমরা হেড প্লাস ভি থ্রি করতে হলে, আপনি তো জানেন যে আমরা সাধারণত ভি থ্রি কোথায় কোথায় করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, তাই না? তো সকল পারফেক্ট টেন্সে মূলত আমরা ভিত্তি করে থাকি। আর স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড থাকলেও এখানে আমরা সাবজেক্টের পরে ভিত্তি করব। এই হলো কথা। কমপ্লিটিং সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্সে তো আপনাকে একদম মুখস্থ রাখতে হবে এই রুলটা, কারণ হচ্ছে কি, কমপ্লিটিং সেন্টেন্স তো জানেন পরীক্ষায় প্রথম অংশ দিয়ে পরের অংশ লিখতে বলে, অথবা পরের অংশ দেয় প্রথম অংশ লিখতে বলে। তো সেক্ষেত্রে হচ্ছে রুল গুলো কি কমপ্লিটিং সেন্টেন্স একদম মুখস্থ রাখতে হয়। আর এখন শিখে নেন, এগুলো থাকলে হচ্ছে আমরা সাবজেক্টের পরে বি থ্রিটা নিব। এখানে সব জায়গায় বি থ্রি নাম আছে, রিচ থেকে রিচড হয়ে গেছে, ঠিক আছে, সিং থেকে আমাদের সাং হয়ে গেছে, সব জায়গায় কিন্তু কিন্তু আমরা চেঞ্জ করছি। ওকে, আচ্ছা, বিফোর এবং আফটারের কাহিনীটা তো অনেকবার বলছি। দেখেন, বিফোর অর্থ হচ্ছে আগে, তাই না? আর আফটার অর্থ হচ্ছে কি, পরে। বিফোর এর আগে থাকবে হেড প্লাস বি থ্রি, তাই না? বিফোর এর আগে থাকবে কি, হেড প্লাস বি থ্রি, মানে ফার্স্ট পারফেক্ট, হেড প্লাস বি থ্রি। আর আফটারের পরে থাকবে কি, হেড প্লাস বি থ্রি। এই কথাটা মনে রাখেন, বিফোর এর আগে থাকবে হেড প্লাস বি থ্রি, আফটারের পরে থাকবে হেড প্লাস বি থ্রি। মানে কাহিনী হচ্ছে দুইটা কাজ থাকবে, ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে হেড প্লাস বি থ্রি, আর যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট মানে ভি টু। এই ভি টু লিখে দিলাম। এখন একটু চিন্তা করে দেখেন, বিফোর অর্থ কি, আগে, তার মানে আগে থাকবে হেড প্লাস বি থ্রি। আফটার অর্থ কি, পরে, তার মানে পরে থাকবে হেড প্লাস বি থ্রি। এভাবে মনে রাখলে হয়ে যাবে। ওকে, এখন আসেন, এখানে দেখেন, মাই মম কুক মাই ফেভারিট ডিশ বিফোর আই ওয়েন্ট হোম। এখানে দেখেন কোন কাজটা আগে হয়েছে, বলতেছে আমার মা আমার ফেভারিট, আমি যা পছন্দ করি তা হচ্ছে রান্না করে রাখছিলেন আমি বাড়ি আসার আগে। এখন কোনটা কি, আমি আগে বাড়ি গেছিলাম নাকি রান্নাটা আগে হয়েছে, কোনটা আগে হয়েছে বলতে পারবেন?
একদমই সিম্পল কথা, উনি আগে রান্নাটা করছে, তাই না? তার মানে বিফোর দেখেই কিন্তু আপনাকে আর বাংলাটা চিন্তা করতে হয় না, বিফোর দেখে আপনি বুঝবেন এই জায়গাটা হচ্ছে আমার হেড প্লাস ভি থ্রি এর জায়গা। একদম সহজ কথা। তার মানে আমি সাবজেক্টের পরে হেড নিব, জাস্ট ভি থ্রি করে দেব। এতটুকু মাথা থাকলে হয় যে হেড বিফোর আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে আমার হেড প্লাস ভি থ্রি এর জায়গা, আমার বাংলা আর না বুঝলেও চলবে। কথা ঠিক? আচ্ছা, এরপরে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার আই রিচ দেয়ার। আচ্ছা, এখানে আপনার দেখতে পাচ্ছেন, তার মানে আফটার পরে হবে হেড প্লাস বি থ্রি, তো হেড নেন, এরপরে বি থ্রি করে ফেলেন, শেষ কথাটা। মানে ট্রেন চলে যাওয়ার পরে সে আসছে, তো ট্রেন তো আগে চলে গেছে, তার মানে ঘটনা তো আগে ঘটছে ট্রেনের, নাকি? না, এখানে উল্টো হয়েছে, যেহেতু আমার বিফোর নাই, আফটার। ঠিক আছে, আমি যাওয়ার পরে মূলত হচ্ছে ট্রেনটা চলে গেছে, আগে হচ্ছে আমি গিয়েছিলাম। ওকে। আর আফটারের পরে মনে রাখবেন, আফটার পরে হচ্ছে আমার হেড প্লাস বি থ্রি, আফটারের পরে হবে কি হেড প্লাস বি থ্রি। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা একটু নিজেরা করেন তো। হি রাইট দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, বলেন এটা আনসার কিভাবে হয়েছে? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারে, আমি আবার বলতেছি। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার আই রিচ দেয়ার, মানে ঘটনাটা আগে কোনটা ঘটছে, আমি আগে সেখানে পৌঁছাইছি। আফটারের পরে যে কাহিনীটা থাকবে সেটা হচ্ছে কি আগে হয়েছে, আবার বিফোরের আগে যেটা হবে সেটা হচ্ছে কি আগে হয়েছে। ঠিক আছে। সো যে কাহিনীর আগে হয় সেটা সাধারণত আমরা কি হেড প্লাস বি থ্রি নিয়ে থাকি। ঠিক আছে। হুম। আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু হেড দেখে বুঝতে পারি, ঠিক আছে, হেডের পরে যে বি থ্রি হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। ও আচ্ছা, এখানে এখানে হচ্ছে কি সে বইটা আগে লিখছে, তারপর সে রিটায়ার হয়েছে আর কি। ঠিক আছে, তো বিফোর দেখে বুঝতে পারতেছেন এই জায়গা হচ্ছে কি হেড প্লাস বি থ্রি, তো আপনি হেড প্লাস বি থ্রি লেখেন, হেড নেন এবং যে ভার্বটা আছে তাকে আপনি বি থ্রি দিয়ে করে ফেলেন, তাহলে হয়ে গেল। আচ্ছা, আর এগুলো হচ্ছে একটু দেখেন, এখানে বাই প্লাস টাইম, মান্থ, উইক, বাই দিস উইক, বাই দিস ইয়ার, ঠিক আছে, এরকম যদি থাকে, তো এগুলো থাকলে হচ্ছে আমরা কি করব, ফিউচার পারফেক্ট টেন্স করব। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স করব। আর টেন্সের ক্লাস এগুলো দেখছেনই, এই যে বাই দিস উইক দেখতে পাচ্ছেন, তার মানে ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে হয়, আমরা উইল নিয়ে থাকি। ঠিক আছে, প্লাস আমরা কি নিয়ে থাকি বলেন তো? এরপরে কি ভি থ্রি, তাই না? যেহেতু আমাদের পারফেক্ট টেন্স বলছে। ওকে। আচ্ছা, তো এখানে সব জায়গায় একই রকম হয়েছে, এখানে দেখেন বাই একটা টাইম দেওয়া আছে, তাই না? নেক্সট ইয়ার, মানে সে ভবিষ্যতে কাজটা, ধরুন এই যে সে প্রজেক্টটা শেষ করবে কখন, 2023 সালে, তাই না? ভবিষ্যতে কোনো একটা কাজ করবে, এই তো। তো এরকম হলে আমরা কি করি, একটা স্পেসিফিক টাইম দেওয়া থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করি, সেক্ষেত্রে হবে কি উইল হ্যাভ বিন কমপ্লিটেড, দেন হচ্ছে উইল হ্যাভ ফিনিশড, তাই না? ওকে। আচ্ছা, এখানে আরো একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমরা বিন কখন ইউজ করি জানেন? যখন হচ্ছে বিষয়টা পেসিভ ফর্মে হয়ে যায়। ঠিক আছে, যেমন প্রজেক্টটা কি, প্রজেক্ট নিজের কাজ নিজে করে না, এটা তো মানুষ করে। তো যেটা হচ্ছে সে নিজের কাজ নিজে করতে পারে না, আমরা ভয়েস চেঞ্জের কাছে কি শিখছিলাম, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এরকম যদি থাকে আমরা বিনটা ইউজ করি, তাই না? একটু মনে করে দিলাম কেমন, আমাদের সাবজেক্ট যখন বস্তুবাচক হয়ে যায় তখন তো আর সে কাজ করতে পারে না, তার মানে আমাদেরকে
এই ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা কি নিতে হয়, বিন নিতে হয়, তাই না? পারফেক্ট থাকলে কি নিতে হয়, বিন নিতে হয়, আর কন্টিনিউয়াস থাকলে কি নিতে হয়, বিং নিতে হয়। এটা অনেকবার বলছিলাম ক্লাসে, মনে আছে? ওকে, সো এই হলো আমাদের রাইট ফর্মস অর ভার্বের একদম সর্বশেষ ক্লাস, যেখানে আমি রুলগুলা, গুরুত্বপূর্ণ রুলগুলো সবগুলা বলে দিয়েছি। এখন যাদের এত সহজভাবে বোঝানোর পরেও যদি কোনো প্রবলেম থাকে, আপনি রেকর্ডিং ক্লাসটা অবশ্যই বারবার টেনে টেনে দেখে নিবেন। ওকে, আচ্ছা এখন বলি, আজকে যদি আমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাসটা তো শেষ, নেক্সট ক্লাসটা আমি ছোট একটা টপিক নিয়ে শেষ করব। আমরা নেক্সট বৃহস্পতিবার এই টপিকটার একটা প্র্যাকটিস ক্লাস নিব, কেমন? ওকে, সো প্র্যাকটিস ক্লাস নেওয়ার পরে এই টপিকের উপর এক্সাম হবে। মাঝখানে হচ্ছে আমরা যে সময়টুকু আছে, যেমন আগামীকালকে শুক্রবার এবং শনিবার, আমরা হচ্ছে কি ছোট ছোট কিছু টপিক শেষ করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের কি পড়া অনেকটুকু এগিয়ে যাবে। ওকে, আর যারা হচ্ছে একটু ভার্বে দুর্বল আছেন, তারা অবশ্যই ভার্বের লিস্টটা পড়ে নেবেন, যে গো, ওয়েন্ট, গন, ঠিক আছে? এরকম করে আপনার সুন্দর করে ভার্বের লিস্ট গুলো পড়ে ফেলবেন। আপনার হাতে যে বইটা থাকবে সেখানে ভার্বের অধ্যায়ে গেলে আপনি দেখতে পারবেন যে ভার্বের বি1, বি2, বি3, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পার্টিসিপেল ফর্ম এগুলো আছে। এগুলো হচ্ছে ভালো করে পড়ে নিলে আশা করি অনেকটুকু পড়া এগিয়ে যাবে। ঠিক আছে, আর টেন্সটা একটু পড়তে হবে, টেন্সটা একটু পড়তে হবে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।